Assalamu alaikum and hello everyone. Welcome to Eva's Lifestyle. লাস্ট ব্লগে যে দেখালাম পোলাও রান্না করেছিলাম, এটা হচ্ছে তার পরের দিন। ভাবলাম সবজি টাইপ কিছু একটা করা যাক। তো আমি হচ্ছে আজকে থাই স্টাইলের চিকেন ভেজিটেবলস রান্না করছি। সো চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তেলের মধ্যে ১ম যে আমি ফোড়নটা দিয়েছি, সেইখানে হচ্ছে রসুন, গ্রিন মানে আপনার কাঁচামরিচ, দেন রেড কাঁচামরিচ, আদা এগুলোকে হেমানদিস্তায় আমি ভালো মতো থেতলে নিয়েছিলাম। মানে আধা ভাঙা যেটাকে বলে সেটা দিয়েছি। তারপর গাজর দিয়েছিলাম একটু ভেজে। এখানে ছিল হচ্ছে রেড ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ আর থাই পেঁয়াজকলি। তো আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এখন এই সবজিগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আর ফ্লেমটা মোটামুটি একটু হাইতেই রাখতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কি বলে আপনার চাইনিজ ক্যাবেজ। এখন এই সবজিগুলোকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। আমার না পার্সোনালি হচ্ছে এই টাইপের খাবার অনেক বেশি ভালো লাগে। আর থাই রান্নাগুলোতে দেখবেন যে মানে ওরা হচ্ছে এরকম তেলের মধ্যে না আধা ভাঙা করে বিভিন্ন জিনিস আপনার হচ্ছে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে। তো আমি ভাবলাম যে অন্য সময় তো জাস্ট একটু গার্লিক কুচি দেই, কেননা আজকে ওদের মতো করে ট্রাই করে দেখি। এখানে একটা সসের মিক্সচার বানিয়েছি। তো কি ইউজ করেছি সেটাও বলে দিচ্ছি। এখানে আছে সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস, টমেটো সস, দেন হচ্ছে চিলি সস। তার সাথে আমি একটু চিলি ফ্লেক্সও অ্যাড করেছিলাম। এখন সেই মিক্সচারটাই হচ্ছে এখানে দিয়ে তারপর সবজির সাথে ভালো মতো মিক্স করে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু লেমন গ্রাসটা মাস্ট ইউজ করতে হবে। এতে করে না অনেক সুন্দর একটা ফ্লেভার আসে লেমনের। তো এখন দিয়ে দিলাম হচ্ছে চিকেন। চিকেনের সাথে আমি সয়া সস, সামান্য একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। পরে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ারে কোট করে মানে ভেজে নিয়েছি, সেটা এখন এখানে দিলাম। ব্যাস, আর কোনো কিছু এখানে দেওয়ার দরকার নেই। চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন, কিন্তু টমেটো সসে তো চিনি ছিল, এর জন্য এক্সট্রা করে আর দিলাম না। তো এই তো আমার থাই স্টাইল চিকেন ভেজিটেবলটা রান্না হয়ে গিয়েছে। আর পার্সোনালি এটা না আমার কাছে খালি খেতেও অনেক ভালো লাগে, কিংবা রাইস পোলাওর সাথে তো ভালো লাগেই। চলেন আপনাদের সাথে একটু গল্প করা যাক। যদিও এই টপিকস নিয়ে গল্প না করলেও চলতো, কিন্তু সবসময় তো দেখা যায় ব্লগ রিলেটেড কথা বলি, আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কথা বলি। তো ভাবলাম যে কেন না এই বিষয়ে আজকে কথা বলি, যেহেতু আমার মানে এই বিষয়টা নিয়ে কমেন্ট এসেছে। গ্রিন গাই আইডি থেকে আপু কমেন্ট করে বলছিলেন, আমি যখন আমার কিচেন টুরটা শেয়ার করলাম, তো উনি এটা বলছিলেন যে সব বাড়িওয়ালারা হচ্ছে এরকম মানে পারমিশন দিবে না কেবিনেট করার জন্য। আর সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে সবার হচ্ছে মানসিকতা কিংবা ইচ্ছাও থাকে না ভাড়া বাসায় এরকম করে কেবিনেট করার জন্য। তো এই কথাটা আপু একদম সত্যি কথা বলেছেন যে সবার মন মানসিকতা থাকে না। চিন্তা করে যে এতগুলো টাকা তো ভাড়া বাসায় ওয়েস্ট করার কোনো দরকারই পড়ে না। যদি আমার মতো সবাই অনেক বেশি শৌখিন না হয়ে থাকেন আরকি। তো উনার কথাটা আমার বেশ ভালো লেগেছেন এবং উনি ঠিকই বলেছেন। কিন্তু উনার কমেন্টে আরেকজন রিপ্লাই দিয়ে যে কথাটা বলেছে, মানে তার কথাটা শুনে আমি তো খুবই হাসছিলাম। মানে কি বলবো আরকি। তো উনার কমেন্টটা অনেকটা এরকম ছিল, উনাদের আজিরা এইসব কাজ করে, করে অনেক টাকা যে পথে আসে সে পথে যায়। আর ইউ কিডিং উইথ মি? আপনি কিভাবে জানেন যে আমরা আজিরা কাজ করে টাকা ইনকাম করি? আর আমাদের কোন পথে টাকা আসে আর কোন পথেই যায়? অ্যাকচুয়ালি মানে যে যেমন না আরেকজনকে ঠিক ঐরকম চিন্তা করে। নিজের ছোটখাটো ইচ্ছা পূরণ করার জন্য নট নেসেসারি যে আপনাদেরকে বেপথে টাকা ইনকাম করতে হবে। আপনার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু দিয়েই আপনি আপনার ইচ্ছাটা পূরণ করেন না। এতে ক্ষতি কি? এই আপনাদের মতো মানুষদের জন্যই হচ্ছে সব শ্রেণীর মানুষ কোনো না কোনোভাবে মানে কি বলবো? যখন অনেক বড়লোক কেউ নিজের শখ পূরণ করে, তখন এই আপনাদের মতো মানুষরাই গিয়ে বলেন যে
চুরির টাকা, এটার টাকা, ওইটার টাকা। এর জন্য এত কিছু করতে পারছেন। আমাদের মতো তো কষ্টের টাকা না। তারপর আমাদের মতো যেমন মধ্যবিত্ত মানুষ যদি কোনো শখ পূরণ করতে যায়, তখনও আপনারা এই যে এরকম উল্টাপাল্টা কথা বলেন। আবার এই ধরেন একদম নিম্ন শ্রেণীর মানুষ যখন অনেক কষ্ট করে টাকা-পয়সা জমিয়ে নিজের ছোট্ট একটা শখও যদি পূরণ করে, এই আপনারাই গিয়ে তখন বলেন যে, "ভাত খেতে ভাত পায় না, অথচ ফুটানি কি?" মানে আপনাদের জন্য কোনো শ্রেণীর মানুষই মানে কি বলবো সমালোচনা থেকে মুক্তি পায় না। এই আপনাদের মতো মানুষরাই নিজের ছোটখাটো যতটুকু শখ আছে সেটা পূরণ না করে টাকা-পয়সা সব জমিয়ে রাখেন। দেন বয়সকালে হচ্ছে আরেকজনের কাছে গল্প করেন। নিজের সব শখ আহ্লাদ মানে বিসর্জন দিয়ে হচ্ছে এগুলো করেছি। এখন তো আর কিছু করতে পারছি না। এখন আমাকে কেউ এটা করে না, সেটা করে না। আর যদি মারা যান, আল্লাহ না করুক, তাহলে তো এই যে কষ্ট করে টাকা-পয়সাগুলি জমিয়েছেন, সেটা যে কে খাবে আর কে কি করবে সেটা তো বলতেই পারেন না। তাহলে কি দরকার এত মানে সবকিছু বিসর্জন দিয়ে টাকা-পয়সা জমানোর জন্য? উম মানে প্রেজেন্ট ইজ ইম্পোর্টেন্ট বাট ফিউচারকে যে ফেলে দিবেন তাও না। ফিউচারের জন্য আপনি রাখেন না। যতটুকু না রাখলেই না, ততটুকু ফিউচারের জন্য রাখেন। আর বাকি প্রেজেন্টটা আপনি এনজয় করেন। এই যে আপনাদের যে এখন সময়, বয়স মানে মেন্টালিটি এটা তো আর ফিউচারে থাকবে না, তাই না? প্রতিটা মানুষ যত বয়স বাড়ে তত দেখা যায় যে তার মেন্টালিটি চেঞ্জ হয়। সো এখন যে অবস্থাতে আছেন সাধ্যের মধ্যে শখ পূরণ করার চেষ্টা করেন। আসলে মানে আমি কি বলবো? মানে বিফোর কোভিড আমিও এরকম চিন্তা করতাম যে টাকা-পয়সা জমিয়ে রাখবো। নিজের যখন সবকিছু হবে বাড়ি-টাড়ি তখন সব শখ পূরণ করব। কিন্তু বিলিভ মি কোভিডের সময় যখন আমি এত মানুষ গণহারে মরতে দেখলাম, তখন আমি রিয়ালাইজ করলাম যে আসলে টাকা-পয়সা কোনো কিছুই না। মানে টাকা-পয়সা দিয়ে মানুষের জীবন তেমন একটা বাঁচানো পসিবল হয় না যদি আল্লাহ না চায়। মানে এত টাকা-পয়সা থাকা সত্ত্বেও কেউ কোনো কিছুই করতে পারল না। মানে যার মৃত্যু হওয়ার সে তো মরলই। তারপর থেকে আমি ডিসিশন নিলাম যে না, কষ্ট করে টাকা-পয়সা শুধু জমিয়ে ফিউচারের জন্য রাখা ঠিক হবে না। কারণ ফিউচার কে দেখেছে? আমার ফিউচারে কি হবে সেটা কি আমি বলতে পারি? একটুও বলতে পারি না। সো আমার কাছে এখন প্রেজেন্ট ইজ ইম্পোর্টেন্ট। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয় আমি মানে সেটা ফুলফিল করার চেষ্টা করি। শুধু তাই না, আপনারা একটা জিনিস নোটিস করেছেন কিনা আমি জানি না। যে কোভিডের আগেও কিন্তু মানুষ এত ঘুরতে যেত না। আমাদের ঢাকা শহরে কিন্তু এত রেস্টুরেন্ট ছিল না। কিন্তু আফটার কোভিড মানে এখন এত রেস্টুরেন্ট আর উইকেন্ডেতে দেখেন যে মানুষ কক্সবাজারে গিয়ে জায়গা পাচ্ছে না। কোনো রেস্টুরেন্টে গিয়ে জায়গা পাচ্ছে না। তো এই জিনিসটা আমি রিয়ালাইজ করলাম যে আগে এই জিনিসটা মানে তেমন একটা হতো না। কিন্তু কোভিডের পর থেকে মানে আই থিংক মানে অনেকের মেন্টালিটি এরকম চেঞ্জ হয়ে গিয়েছে যে প্রেজেন্ট ইজ ইম্পোর্টেন্ট। সো আরেকজনের সমালোচনা না করে নিজেও নিজের লাইফটা এনজয় করেন। আমার ভিডিওতে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো নেগেটিভ কমেন্ট আসে না। কিন্তু আমি এটা জানি ভিডিও যত বেশি রিচ হবে, তত বেশি মানুষ হচ্ছে এরকম নেগেটিভ কমেন্ট করবে। তো এই বিষয়ে আমি আগে থেকেই জানি। সো এটাতে আমার তেমন কোনো কিছুই আসে যায় না। যার যেটা বলার সেটা তো বলবেই। কিন্তু বললাম এ কারণে অনেকের মানে ভিডিওতে কমেন্টগুলো দেখলে মানে কেমন যেন লাগে মানে নিজের কাছেই যে এত মানে নেগেটিভ কমেন্ট কেন ভাই? যার যে লাইফ সে সেটা নিয়ে থাকুক। আপনার যদি ওর মানে পার্সোনালি ওকে পছন্দ না হয় ওকে ইগনোর করেন। না আপনারা হচ্ছে ওর ভিডিও দেখবেন, দেখে প্রতিবার নেগেটিভ কমেন্ট করবেন, মজা পাবেন। মানে বুঝলাম না যে কি হয়েছে আজকাল। তো আমার এই কথাগুলো শুনে হয়তোবা ২-১ জন আমাকেও বকা দিতে পারেন। বাট আমার তাতে কোনো কিছু যায় আসে না। আচ্ছা, অনেক কথাই তো বললাম। এবার ব্লগ রিলেটেড কিছু কথা বলি। আমি হচ্ছে এখন একটা ব্রেড দিয়ে স্ন্যাকস বানাচ্ছি। আসলে হয় কি আমার বাসায় ব্রেড আনলে তো ১ম ২ দিন আমি, লিয়ানা এটা সেটা একটু নাস্তা করে খাই। তারপরে বাকিগুলো না রয়ে যায়। তো মানে যেগুলো রয়ে যায় সেগুলো তো আর একদিনে খাওয়া পসিবল হয় না। তো আমি যেটা করি ওইগুলো দিয়ে হয় কিছু স্ন্যাকস বানিয়ে ফ্রোজেন করে রাখি। না হয় এমন কোনো কিছু বানানোর ট্রাই করি যেটা কিনা একদিনেই হচ্ছে ইউজ হয়ে যাবে এবং একবারে আমাদের খাওয়া শেষ হয়ে যাবে। তো আজকে প্ল্যান করলাম যে
কি বলে সেটা ব্রেড পিজ্জা বানাই। আর ব্রেড পিজ্জা তো আমি অনেক সময় অনেকভাবেই বানিয়েছি। তো ভাবলাম যে কেননা আজকে এভাবে বানাই মানে পুরোপুরি পিজ্জার মতো দেখতে হবে এরকম একটা শেপ দিয়ে। আর এভাবে হচ্ছে এর আগে বানাইনি। তো আপনাদেরকে দেখালামই তো যে কিভাবে আমি ব্রেডগুলোকে কেটে নিয়েছি। তারপর এই ট্রেটার মধ্যে এখন সম্পূর্ণ ব্রেডটাকে আমি সেট করে দিব। এই তো ব্রেডগুলো সেট করা হয়ে গিয়েছে। আর পিজ্জা ট্রের মধ্যে আমি কোনো অয়েল ব্রাশ করিনি। যেহেতু এটা ব্রেড সো নিচে একদমই লেগে যাবে না। এমনিতেই উঠাতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টুনার মিক্সচার। আপনারা যদি চান তাহলে এখানে টুনার পরিবর্তে চিকেন ইউজ করতে পারেন। মানে চিকেন কিমা যেভাবে রান্না করে ঐরকম করেই করবেন। আর আমি টুনার সাথে হচ্ছে হোয়াইট সস মিক্স করেছিলাম। যেহেতু আমার ঘরে কোনো মেয়োনিজ বানানো ছিল না। তো আপনাদের কাছেও যদি মেয়োনিজ না থাকে তো আপনারাও হোয়াইট সস বানিয়ে এভাবে হচ্ছে চিকেন কিংবা টুনা যেটা দিয়ে করেন না কেন মিক্স করে তারপর হচ্ছে এভাবে স্প্রেড করবেন। এতে করে না অনেক একটা মানে ক্রিমি মানে একটা টেক্সচার আসে সো খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর উপর দিয়ে হচ্ছে চিজ দিয়ে দিলাম। চিজের পরিমাণটা আজকে একটু বেশিই দিয়েছি কারণ একটু চিজি পিজ্জা খেতে ইচ্ছে করছিল। দেন সবশেষে হচ্ছে মিক্স হার্বস অথবা অরিগ্যানো আর বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ওভেনে বেক করে নিব। আর পিজ্জার যে অপশন আছে সেইখানে দিয়ে হচ্ছে আমি ১০ মিনিটের মতো এটা বেক করব। রেডি হয়ে গিয়েছে চিজি টুনা পিজ্জা। হুটহাট যদি পিজ্জা খেতে মন চায় তাহলে কিন্তু ব্রেড হচ্ছে একদম ভালো একটা অপশন। মানে দোকান থেকে ব্রেড কিনবেন, একটু চিকেন রান্না করে বাস বানিয়ে নিবেন। কোনো ডো বানানোর ঝামেলা নেই। আর দেখেন যে কত চিজি হয়েছে আজকের পিজ্জাটা। আজকে সবজি কিনতে গিয়ে কাঁচা আম পেয়েছি। তো যেখানে হচ্ছে অলমোস্ট পাকা আমের সিজন শেষ হয়ে যাচ্ছে। তো সেখানে আমি কাঁচা আম পেলাম। তো দেখে ভাবলাম যে নিয়ে নেই। কিছু খাবো আর কিছু ফ্রোজেন করে রাখবো। আমার এই জায়গাটার অবস্থাটা দেখেন। আমি এত গুছাই কিন্তু যতবারই গুছাই কিন্তু গুছিয়ে মানে ২ দিনও যায় না। অমনি হচ্ছে এই অবস্থা হয়ে যায়। খাবার-দাবার বের করে, বের করার পর হচ্ছে আর ঠিকমতো রাখে না। এই যে দেখেন, এই বক্সটা খালি। খাওয়া শেষ কিন্তু ফেলে নাই। এখানেই রেখে দিয়েছে। মানে আমি ফেললে ফেলা হবে নয়তো না। অথচ আমি কিন্তু এখান থেকে তেমন খাবার-দাবার একটা খাইও না, বেরও করি না। সো দেখিও না কোন জার খালি হয়েছে আর কোনটা মানে ভরা আছে। যে অবস্থা এখন এগুলি সব গুছাতে হবে। এই যে গুছিয়ে নিয়েছি। এত জিনিস ছিল মানে মোস্ট অফই ছিল আপনার হচ্ছে খালি কন্টেইনার। মানে খাওয়া শেষ কিন্তু ফেলেনি। তো ফেলে-টেলে এখন সবকিছু ক্লিন করে আবার এভাবে রাখলাম। তো এটা হচ্ছে রাতের বেলা। এই আমার এবছরের ফার্স্ট আমদুধ ভাত খাওয়া আর লাস্ট আমদুধ ভাত খাওয়া। প্রতি বছর দেখা যায় আমি হচ্ছে একবার করে খাই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।